ইটপাটকে লিখেছেন সানজিদা বিনতে শফি। স্টোরি টেলিং বাই মিনি। নিজেকে ধাতস্থ করে শান্ত গলায় বলল, আপনি বোধহয় ঘুমাচ্ছিলেন ভাইয়া। আমি খুবই দুঃখিত এই অসময়ে কল করার জন্য। আসলে কাল থেকে অমি ভাইয়াকে ফোন করে পাচ্ছি না। ভাইয়া তো আপনার সাথেই বেশিরভাগ সময় থাকে, তাই। আসমিনের এই নরম আবহাওয়াটাও খুব তিতো লাগছে। নূরের ভাইয়া ডাকটা কাটার মতো সর্বাঙ্গে হুল ফুটিয়ে দিচ্ছে। নিজের বিরক্তি ভাবটা লুকিয়ে যথাসম্ভব গলার স্বর গম্ভীর করে বলল, আর কখনো যেন না শুনি। নূর থতমত খেয়ে গেল, দ্বিধান্তির গলায় বলল, মানে? আর কখনো ভাইয়া ডাকবা না। ভাইয়া শব্দ আমার পছন্দ না। ভাইয়া না ডাকলে কি ডাকবো? তাছাড়া লুবানাও তো আপনাকে ভাইয়া ডাকে। তুমি ডাকবা না। কে কি ডাকলো তাতে তোমার কান দেওয়ার প্রয়োজন নেই। নূর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, ডাকবো না। এবার বলুন ভাইয়া কোথায়? আপনার সাথেই আছে তো? আসমিনের কপালে ভাঁজ পড়ল। অমির কোনো খবর সে জানে না। দলে অনেক ছেলেই কাজ করে। আসমিনের অফিসে পরশু তাদের কথা হয়েছিল। তবে সানভি কিছু জানলে জানতেও পারে। ফোনের অপর প্রান্তে নূর উদগ্রীব হয়ে বসে আছে। আশিয়ান কৌতূহলী চোখে তার দিকেই তাকিয়ে আছে। আসমিন শান্ত গলায় বলল, দেখছি। তার মানে আপনি জানেন না ভাইয়া কোথায়? আসমিন 2 আঙ্গুলের সাহায্যে কপালের এক পাশ মালিশ করতে করতে বলল, আপাতত না। মানে কি? নূরের চিৎকারে আসমিনের মাথার যন্ত্রণা কয়েক গুণ বেড়ে গেল। নিজেকে শান্ত রেখে নরম গলায় বলল, আস্তে কথা বলো নূর, চেঁচামেচি করার মতো কিছুই হয়নি। আমি দেখছি ও কোথায় আছে। আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক হতে পারে, কিন্তু আমাদের কাছে মোটেও স্বাভাবিক নয়। আপনার জন্য হয়তো সে আপনার দলের সামান্য একজন কর্মী। তার কিছু হলেও আপনাদের খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না। কিন্তু আমরা আমাদের ভাই হারিয়ে ফেলব। একটা কথা পরিষ্কার করে বলে দেই, আমার ভাইকে আপনাদের রাজনীতি থেকে দূরে রাখুন। সে ঢাকায় নিজের ক্যারিয়ার গড়তে গিয়েছে। তাকে এসবের মধ্যে জড়াবেন না। আশা করি আমার মায়ের সন্তানকে তার করে সহি সালামত ফিরিয়ে দেবেন। নূর কল কেটে লম্বা শ্বাস টেনে নিল। ফুসফুস বাতাসশূন্য হয়ে গিয়েছিল প্রায়। বুকের ভিতর টিপ টিপ করছে। একটু কি বেশি বলে ফেলেছে? দ্বিধাগ্রস্ত হয়ে চোখ ঘুরাতেই দেখল আশিয়ান চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। সে কপালে ভাঁজ ফেলে বলল, কি এভাবে তাকিয়ে আছিস কেন? আশিয়ান নিজেকে সামলে নিল। সোজা হয়ে বসে গম্ভীর গলায় বলল, গত শুক্রবার তুমি আমার কাছ থেকে 30 টাকা ধার নিয়েছো। এখনই ফেরত দাও। এখন আমি টাকা পাবো কোথায়? বলেছি তো আব্বুর থেকে নিয়ে পরে দিয়ে দেব। সেই সুযোগ পেলে তো আজকের পর তুমি আর বেঁচে থাকবে কিনা সেটাই তো সন্দেহ। আমার মন বলছে তুমি এই পৃথিবীতে আর কয়েক ঘন্টার মেহমান মাত্র। কিছুক্ষণ পরই আসমিন ভাইয়া এসে তোমাকে তুলে এক আছাড় মারবে। না, আছাড় মারবে না, গুলি করবে। তাদের বাড়ির বড় আম গাছের সাথে ফাঁসিও দিতে পারে। আচ্ছা, তোমাকে কিভাবে মারবে বলো তো? কোন অপশনটা ভালো? তুমি যেভাবে কথা বলেছো, আল্লাহ, সে তো তোমাকে চিবিয়েই খেয়ে ফেলবে। এই এলাকার সবাই জানে আসমিন ভাইয়া তার সাথে উঁচু গলায় কথা বলা পছন্দ করে না। গতবার বিরোধী দলের এক পাতি নেতা তার সাথে উঁচু গলায় কথা বলেছিল। সবার সামনে তার গাল লাল করে দিয়েছিল আসমিন ভাইয়া। লোকটা এখন এক কানে কম শোনে। আর তুমি তো তাকে এতগুলো কথা শুনিয়ে দিলে। মরার জন্য প্রস্তুত হও তেহজিব নূর শিকদার। নূর পায়ের থেকে স্যান্ডেল খুলে ছুঁড়ে মারল আশিয়ানের দিকে। চেঁচিয়ে বলল, আমার রুম থেকে এখনই বের হ শয়তান, না হলে জুতিয়ে চাপা ভেঙে দিব। আশিয়ান স্যান্ডেলটা খপ করে ধরে ফেলল। আলাদিনের জিনের মতো হো হো করে হেসে বলল, আমি মাকে গিয়ে বলবো তুমি আবারও ঘরে স্যান্ডেল পরে ঘুরছো। আচ্ছা থাক, এমনিতেও তুমি আর কয়েক মুহূর্তের অতিথি। তোমার শেষ ইচ্ছে কি বলে ফেলো। নূর তেড়ে যেতে আশিয়ান দৌড়ে পালালো। নূর বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আসমিনকে সে ভয় করে না, তবে আসমিন নামটা তার বুকে কাঁপন সৃষ্টি করে। তার সামনে গেলে আপনা আপনি হাত পা কাঁপতে থাকে, মুখ হয়ে ওঠে আরক্ত। শুভ্রতায় মোড়ানো সুদর্শন পুরুষটির শান্ত দৃষ্টি তাকে এলোমেলো করে দেয়। সেই পুরুষটিকে নিয়ে ভাবতে চায় না সে। রাজনীতি পছন্দ না তার, কিন্তু বেহায়ার শরীর মন সায় দিলে তো তাকে দেখলেই যেন সব বিদ্রোহ করে বসে। আসমিন আগের মতোই থ মেরে বসে আছে। নূরের ধারালো বাক্যে সে হকচকিয়ে গেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে মাথা ব্যথাটাও বেড়েছে খুব। ডায়াল লিস্টে আঙ্গুল চালিয়ে সানভিকে কল করলো সে। কয়েকবার রিং হতেই তড়িঘড়ি করে ফোন তুলল সে। হ্যালো স্যার। অমি কোথায়? কোনো খবর জানো স্যার?
সানভি কয়েক সেকেন্ড চিন্তা করে বলল, বাসায় আছে হয়তো স্যার। পরশু রাতে বলল জ্বর এসেছে, তাই 2 দিন বের হতে পারেনি। তাকে কি কোনো প্রয়োজন স্যার? আসমিন কপালে আঙ্গুল চালাতে চালাতে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। সময়ের কাঁটা একটার ঘর পার হয়েছে। সে শান্ত গলায় বলল, না, কোনো প্রয়োজন নেই। 2 ঘন্টার মধ্যে আমার বাসায় হাজির হবে, দরকার আছে। ঠিক আছে স্যার। আসমিন কল কেটে সোজা ওয়াশরুমে চলে গেল। আপাতত একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার। নিজেকে সাদা পাঞ্জাবিতে মুড়িয়ে দ্রুত পায়ে নিচে নামলো আসমিন। ঘড়িতে বিকেল 4টার কাঁটা পার হয়েছে। অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। চোখে চশমা ঠেলে উপরে তুলে সাবধানী চোখে মাকে খুঁজল সে। আসমিন নিচে নামতেই তার মা মিসেস কামিনী চৌধুরী হাসি মুখে এগিয়ে এলেন। আসমিন তার হাত ধরে গিয়ে সোফায় বসলো। ছেলে অন্তঃপ্রাণ কামিনী চৌধুরী গভীর মমতা নিয়ে তাকিয়ে রইলেন ছেলের দিকে। আসমিন মোবাইলে চোখ রেখে আলতো হাসল। মায়ের এই ভালোবাসায় সে অভ্যস্ত। কামিনী চৌধুরী পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কফি দিব আব্বু? মাথা ব্যথা কি একটু কমেছে? না আম্মু, একটু বের হচ্ছি, মুন্সিগঞ্জের দিকে যাব একটু। কামিনী চৌধুরী উদ্বিগ্ন হলেন, অস্থির গলায় বললেন, ওদিকে কেন যাবে? আমাকে তো আগে কিছু জানালে না। তোমার আব্বু কি তোমার সাথে যাবে? সেও তো আমাকে কিছু বলল না। আসমিন তার মায়ের হাত ধরে শান্ত গলায় বলল, এত টেনশন করার মতো কিছু হয়নি আম্মু, শান্ত হও। আমি একাই যাচ্ছি, কাজ শেষ হলে চলে আসব, চিন্তা করো না। চিন্তা করব না মানে? আর কে যাচ্ছে তোমার সাথে? চারদিকে আমাদের শত্রুর কি অভাব আছে আসমিন? এতটা খামখেয়ালি তুমি কিভাবে করতে পারো? তোমার বাবা জানে? দাঁড়াও, আমি এক্ষুনি তাকে আসতে বলছি। উত্তেজনায় অস্থির কামিনী চৌধুরীকে থামাতে আসমিন হিমশিম খেয়ে যাচ্ছে। ছেলের নিরাপত্তায় এক বিন্দু ছাড় দিতেও রাজি নন তিনি। আসমিন দুহাতে মাকে আগলে নিল। ছেলের আলিঙ্গনে কিছুটা শান্ত হলেন তিনি। আসমিন তাকে আশ্বস্ত গলায় বলল, এতটা হাইপার হয়েও না আম্মু। আমার সাথে সান আর আলী যাচ্ছে, দলের ছেলেরা যাবে, আর বাহাদুর তো আছেই। তাছাড়া গ্রামের জমিজমা নিয়েও কিছু কাজ আছে, তাই যেতেই হবে। আব্বু আর কত দিক সামলাবে বলো তো? বয়স হচ্ছে তো তার, আমাকেই তো দেখতে হবে সব। কামিনী চৌধুরী আঁকড়ে ধরে রেখেছেন ছেলেকে। তার একটা মাত্র 7 রাজার ধন। কামিনী চৌধুরীর বিয়ের 15 বছর পর জন্ম আসমিনের। ডাক্তাররা এক প্রকার আশা ছেড়েই দিয়েছিল। কামিনী চৌধুরী রাত দিন এক করে কান্নাকাটি করে আল্লাহর কাছে একটা সন্তান ভিক্ষা চেয়েছিলেন। অবশেষে আল্লাহ সৌভাগ্যের দরজা খুলে দিয়েছেন। তার ঘর আলো করে এসেছে ছেলে। আমজাদ চৌধুরী খুশিতে কয়েক হাজার মানুষকে দাওয়াত করে খাইয়েছিলেন। জনপ্রতিনিধি হওয়ার দরুন চারদিকে অনেক শত্রুও কামিয়েছেন তিনি, যার শিকার মাঝে মাঝে আসমিন হয়ে যায়। কিছুদিন আগেও গুলি লেগে মারাত্মক আহত হয়েছিল সে। তাই কামিনী চৌধুরী ছেলেকে চোখের আড়াল করতে চান না। আসমিন মায়ের ভয় বুঝতে পেরে মুচকি হাসে। মায়ের মাথায় চুমু খেয়ে নরম স্বরে বলল, আমি নিজের খেয়াল রাখবো আম্মু, কালকের মধ্যেই ফিরে আসবো। তুমি চিন্তা করো না, তোমার ছেলে বড় হয়ে গেছে, তাকেও তো বাবার দায়িত্বের বোঝা হালকা করতে হবে। কামিনী চৌধুরী মাথা দুলালেন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেই বাসার সবচেয়ে অস্থির সদস্য ফুলি দৌড়ে এলো। তাল সামলাতে না পেরে সোফার সাথে হোঁচট খেয়ে পায়ের চামড়া তুলে ফেলল সে। কামিনী চৌধুরী আর আসমিন সবটা দেখেও কিছু বলল না। তারা এসব দেখতে দেখতে অভ্যস্ত। ফুলি পায়ের আঘাতে মালিশ করতে করতে অস্থির গলায় বলল, ভাইজান, আলী ভাই আর সানসিল্ক ভাই আইছে, হেরা সামনের রুমে আছে, আপনারে যাইতে কয়। এই তুই কি মানুষ হবি না ফুলি? এভাবে কেউ দৌড়ে আসে? আমি তো ভেবেছিলাম বাড়িতে ডাকাত এসেছে, এখন পেলি তো ব্যথা। কামিনী চৌধুরীর ধমক শুনে ফুলি বোকার মতো হাসল। আসমিন উঠে গেল। ফুলির মাথায় হাত বুলিয়ে পকেট থেকে বের করে তার হাতে 10 টাকা ধরিয়ে দিল। ফুলির 5 বছর বয়স থেকেই আসমিন তাকে এভাবে 10 টাকা করে দিয়ে আসছে। দিনে 10 বার দেখা হলেই 10 বারই আসমিন তাকে 10 টাকার নোট দেবে। আসমিনের দেওয়া টাকা সে মাটির ব্যাংকে জমিয়ে রাখে। এভাবে অনেকগুলো টাকার ব্যাংক জমা হয়েছে তার রুমে।
একটাও এখনো ভাঙেনি সে। ফুলির মা চৌধুরী বাড়ির সবচেয়ে পুরনো গৃহকর্মী ছিলেন। ফুলির ৮ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ফুলি বাড়িতে কাজ করলেও কেউ কাজের লোকের মতো দেখে না তাকে। আসমিন তার পাশে দাঁড়ানো কামিনী চৌধুরীকে এক পাশ থেকে জড়িয়ে ধরে তার মাথায় চুমু খেয়ে নরম গলায় বলল, আমি আসছি আম্মু, আব্বুকে বলো আমি কালকের মধ্যেই ফিরে আসব, বাকিটা আমি তার সাথে কথা বলে নেব। কামিনী চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আসমিন মায়ের সাথে কথা শেষ করে দ্রুত পায়ে সামনের বৈঠকখানায় চলে গেল। আলী আর সানভি চিন্তিত মুখে কিছু একটা নিয়ে আলোচনা করছে। আসমিনকে দেখে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটল। আসমিন গম্ভীর মুখে এসে বসলো তাদের সামনে। সানভি কিছু না বললেও আলী কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে রইল প্রিয় বন্ধুর সম ভাইয়ের দিকে। মুখটা এমন চিতল মাছের মতো চ্যাপ্টা করে রাখছিস কেন? দেখে মনে হচ্ছে কষ্টকাঠিন্যে ভুগছিস। বাথরুম ঠিকঠাক হচ্ছে তো মামা? শেষে কথাটা চিন্তিত মুখে বলল সে। সানভি হাসতে গিয়েও নিজের হাসিটুকু গিলে ফেলল। এই মুহূর্তে আসমিন তার দিকেই তাকিয়ে আছে। স্যারের মন মেজাজ খুব একটা সুবিধার মনে হচ্ছে না তার। আসমিনের এই দৃষ্টির মানে বোঝে সে, তাই কিছুটা করুণ চোখে আলীর দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। আলীর অবশ্য সেদিকে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। তার মুখ দেখে মনে হচ্ছে সে আসমিনের কষ্টকাঠিন্য নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। সানভি চলে যেতেই আসমিন আলীর মাথায় সজোরে এক চড় বসালো। আলী আর্তনাদ করে বলল, আরে মারছিস কেন? কার সামনে কি বলতে হয় সেই জ্ঞানটা এই জীবনে হবে না তোর? ছোটদের সামনে এভাবে হেনস্থা না করলেই নয়। আচ্ছা আর করবো না। মুখটা কুঁচকে আলী আঘাতের জায়গা মালিশ করতে লাগলো। আসমিন খুব একটা পাত্তা দিল না। থমথমে গলায় বলল, মুন্সিগঞ্জ যাব। অমিকে পেয়েছিস? না, ছেলেটা তো বাসায় নেই, কোথাও ট্যুরে গেছে হয়তো। খোঁজ লাগিয়েছি, দেখি পাওয়া যায় কি না। পাওয়া যায় কি না বলতে কোনো কথা নেই আলী, আমি ওকে আমার চোখের সামনে চাই। আলী সন্দিহান চোখে তাকালো। আসমিনের গম্ভীর ভঙ্গি দেখে থতমত খেয়ে বলল,